প্রিয় শিক্ষার্থী, প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের তারিক ভাইয়া। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের 2013-14 সেশনের ইংরেজি অংশের প্রশ্নটা সলভ করব এবং এই প্রশ্ন সলভের মধ্যে দিয়ে আমরা ডিভাইডে প্রশ্নের উৎসগুলো জানবো, কোন টপিকসগুলো থেকে আমাদের বেশি বেশি পড়তে হবে, কোন টপিকসগুলোর উপরে মাস্টারি ওভার অর্থাৎ নিয়ন্ত্রণ নিতে হবে, কন্ট্রোল নিতে হবে, সেই কনসেপ্টগুলোই এই প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসের মূল উদ্দেশ্য। সো আমরা চলে আসি। আজকে আমাদের ফার্স্ট প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, দ্য ওয়ার্ড আউট পারফর্ম শব্দের অর্থ কি। তার মানে প্রথমেই ভোকাবুলারি এসেছে। আউট পারফর্ম শব্দের অর্থ দেখেছো, এখানে একজন, দুইজন, তিন, চারজন আছে। এই তিনজনকে ছাড়ায় চলে এসেছে উনি। তার মানে আউট পারফর্ম শব্দের অর্থ কাউকে অতিক্রম করে চলে আসা, কোনো কিছুকে অতিক্রম করে চলে আসা। ঠিক আছে, এই চিত্রটা সবসময় মাথার মধ্যে দেখতেই পাচ্ছ। আউট পারফর্ম শব্দের অর্থ টু সারপাস, অতিক্রম করা, প্রডিউস করা না, অ্যাচিভ করা না, ঠিক আছে, অর্জন বা উৎপাদন না, মানে কাউকে পরাজিত করে, মানে কাউকে ছাড়িয়ে, কোনো কিছুকে ছাড়িয়ে চলে আসা, অতিক্রম করে চলে আসা। এই তিনজনকে পরাজিত করে সে কিন্তু এই যে টাচ লাইন স্পর্শ করে গেছে। ঠিক আছে, তার মানে আউট পারফর্ম শব্দের অর্থ হচ্ছে টু সারপাস, অতিক্রম করা। সারপাস বাজেট, ডিফিসিট বাজেট, যারা ইকোনমিক্স আছে তোমরা এগুলো পড়েছো কিন্তু। ঠিক আছে, তার মানে প্রথম প্রশ্ন আমরা দেখে ফেললাম ভোকাবুলারি থেকে এসেছে। এবার আমরা দেখি পরবর্তী কোশ্চেন কি আছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি, দেখো খুব শান্তভাবে প্রশ্ন হ্যান্ডেল করবা, তাড়াহুড়ার কিছু নেই। এটি সাবজেক্ট, এগুলো আমরা সব পড়বো। বিভার্ব বা লিঙ্কিং ভার্ব, এই বিভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। ঠিক আছে, তার মানে এই গ্যাপের শুরুটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ দিয়ে। আমরা দেখতে পাচ্ছি অ্যাফ্রেইড, 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 সবাই অ্যাডজেক্টিভ। দ্য উইম্যান ওয়াজ অ্যাফ্রেইড, তার মানে এটি একটি অ্যাডজেক্টিভ। কনসেপ্টটা ক্লিয়ার এইটুকু পর্যন্ত? এইবার দেখো পুরো কনসেপ্টটা কি হয়েছে সেটা দেখবা। দ্য ম্যান ওয়াজ অ্যাফ্রেড, এটি একটি বাক্য হয়ে গেছে। কেন? তার মধ্যে ভার্ব আছে। এই যে ওয়াজ, এটি কিন্তু একটি ভার্ব রয়ে গেছে। তার মানে এই অংশটা কিন্তু একটি ক্লজ হয়ে উঠেছে। আবার দেখো পরেরটা কি ক্লজ হয়েছে কিনা, যদি ভার্ব থাকে। মাইট রিকগনাইজ, এটি কিন্তু ভার্ব। যেহেতু ভার্ব আছে, এটা অক্সিলিয়ারি, এটা মূল ভার্ব, তার মানে এটিও একটি ক্লজ। এই ক্লজটাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ, আর এই ক্লজটাকে বলবো সাবঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে ক্লজ মার্কার থাকবে। ক্লজ মার্কার, নির্ধারক। আমি যে মার্কার দিয়ে লিখতেছি, নির্ধারক। এখন ক্লজ মার্কার কারা? শোনো, প্রিন্সিপাল ক্লজের শুরুতে ক্লজ মার্কার বসে ফ্যান বয়েস, ফ্যান বয়েস, অর্থাৎ সো, ইয়েট, অর, বাট, নর, অ্যান্ড এবং ফর। এখানে বলতেছে সো, সো তো প্রিন্সিপাল ক্লজের শুরুতে বসতে পারে, তাহলে এ অপশন হচ্ছে না। অ্যাবাউট ক্লজ মার্কার না, দ্যাট উইথ ক্লজ মার্কার না, তাহলে একমাত্র ক্লজ মার্কার হচ্ছে দ্যাট, যা সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে বসে। দ্য উইম্যান ওয়াজ অ্যাফ্রেইড দ্যাট সামওয়ান মাইট রিকগনাইজ হার। বুঝতে পারছো কিভাবে সলভ করলাম? পুরো কনসেপ্টটা কিভাবে সলভ করেছি সেটা কিন্তু একেবারেই স্পষ্ট। পরের প্রশ্নে চলে আসো, দেখো কি বলছে। ড্যাশ রেসপেক্ট, রেসপেক্ট একটা ভার্ব। ইয়োর পয়েন্ট অফ ভিউ, আই ক্যান নট। দেখেছো, খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এই অংশটা একটা ক্লজ। আবার আই সাবজেক্ট, ক্যান নট এগ্রি ভার্ব, এটি একটি ক্লজ। দেখতে পাচ্ছ, এটি একটি ক্লজ, এটি একটি ক্লজ, এটি সাবঅর্ডিনেট, এটি প্রিন্সিপাল। এই সমস্ত জিনিসপত্র কিন্তু শেখানো হবে। এটা কোথা থেকে আসলো? কানেক্টরস থেকে। কানেক্টরস থেকে। এই কনসেপ্ট কানেক্টরসের আমার টেস্ট পেপার সলভ ক্লাসের মধ্যে অহরহবার বলেছি। দুটো ক্লজ। এইখানে উত্তর হবে দো অথবা অল দো। কি কি হবে ভালো করে বুঝো, দো অথবা অল দো। এইখানে উত্তর হবে অ্যাজ অথবা সিন্স। এখানে উত্তর হবে ইফ অথবা আনলেস। এই তিন জোড়া শব্দের মধ্যে উত্তর হবে। এই দুটো বাক্যের সম্পর্ক যদি বিপরীত হয় তাহলে দো অথবা অল দো। এই দুটো বাক্যের সম্পর্ক যদি কারণ আর ফলাফল হয় তাহলে অ্যাজ অথবা সিন্স। আমি কিন্তু অপশন দেখেই নাই। এই দুটো বাক্যের সম্পর্ক যদি শর্ত হয় তাহলে ইফ অথবা আনলেস। স্পষ্ট? এবার দেখি, রেসপেক্ট ইউর পয়েন্ট অফ ভিউ। আমি তোমার মানে পয়েন্ট অফ ভিউ, তোমার দর্শনকে আমি সম্মান জানাচ্ছি, কিন্তু মানতে পারছি না। তার মানে এই দুটো বাক্যের সম্পর্ক হচ্ছে, যদি মেনে নিতাম তাহলে হতো, কিন্তু মানছি না, তার মানে এই দুটো সম্পর্ক হচ্ছে বিপরীত। আর বিপরীত হলে এখানে কি হবে? দো। কিন্তু আমাদের অপশনের মধ্যে দেখো দো নেই, কিন্তু মাসাজ আছে। মাস অ্যাজ, মাসাজ রিফার্স টু দো অল দো, যদিও, দো অল দোকে বোঝায়। তাহলে এই জায়গাতে বসে যাচ্ছে মাস অ্যাজ।
আর আইটাকে এই রেসপেক্ট ভার্বের সাবজেক্ট। মাসাজ, আই রেসপেক্ট ইউর পয়েন্ট অফ ভিউ, যদিও আমি তোমার পয়েন্ট অফ ভিউকে সম্মান করছি বাট মানছি না, আই কান্ট এগ্রি। এখানে গ্যাপ থাকলে বাট হতো, ঠিক আছে, কানেক্টরস থেকে এসেছে। পরের প্রশ্ন দেখে ফেলি আমরা, চুজ দ্য মিসম্যাচ, তার মানে জোড়া জোড়া, পেয়ার, জোড়া জোড়া শব্দ আছে, এই জোড়া জোড়া শব্দের মধ্যে মিসম্যাচ দেখতে হবে। নেট মানে জাল, মেশ মানেও জাল, তার মানে এটার মধ্যে কোনো মিসম্যাচ হয়নি, মিলে গেছে। নার্ভাস আর ডিস্টার্ব একই শব্দ। ইমিউনি এবং প্রোটেক্টেড, সুরক্ষিত এবং প্রোটেক্টেড, নিরাপদ, দুটো একই কথা, সুরক্ষিত। তার মানে দেখো নিউরোটিক এবং স্ট্যাবল এই দুটো শব্দ একেবারেই মিল করছে না। নিউরোটিক এবং স্ট্যাবল কনসেপ্টটা হচ্ছে সি অপশন কারেক্ট ফর্ম হয়ে গেল। এটা হচ্ছে আমরা মিসম্যাচ। পরের প্রশ্ন দেখো, আমরা সবগুলো অপশনের মধ্যে দেখতে পাচ্ছ প্রেপোজিশন, তিনটা গ্যাপ আছে, প্রেপোজিশনের গ্যাপ। এবার তুমি চিন্তা করো, এই প্রিপোজিশনে যা বলছে ঠিক সেই ছবিটা দেয়া হচ্ছে, শি, এই হচ্ছে শি, ভালো করে দেখো। উনি কি করলো, ওয়েন্ট, বুঝেই তো যাচ্ছে। আমরা বারংবার বলেছি আর্টিকেল দি থাকলে পরে প্রেপোজিশন অফ হয়, দ্য বিগ গেট অফ প্রিজন। এই প্রিজনের গেটের মধ্য দিয়ে যাচ্ছে, মধ্যে দিয়ে গেলে কি হবে, থ্রু, থ্রু। তোমরা টেক্সট বইতে ওয়াটার ওয়াটার এভরিহোয়ার একটা চ্যাপ্টার পড়েছিল এনভায়রনমেন্ট অ্যান্ড নেচারের মধ্যে, সেখানে বলেছিল এই বুড়িগঙ্গা, ওয়ান্স দ্য বুড়িগঙ্গা ওয়াজ দ্য কি ট্রিবিউটারি অফ মাইটি গঙ্গাস ফলোড ইনটু দ্য বে অফ বেঙ্গল থ্রু দ্য রিভার ধলেশ্বরী। ধলেশ্বরীর মধ্য দিয়ে আমি এভাবে হেঁটে যাচ্ছি অ্যাক্রস, আমি যখনই এইটা আমার এখানে একটা ডেস্ক আছে, এখানে একটা টেবিল আছে, মাঝখান দিয়ে যখন যাচ্ছি তখন থ্রু। তার মানে এই সে দেখো কারাগারের বড় গেটটার মধ্যে দিয়ে যাচ্ছে, এই জন্য থ্রু দ্য বিগ গেট, দা থাকলে অফ। যে সে একটা রাস্তাতে, রোডে উঠে গেল, তাহলে অন, অন টু। অন টু শব্দের অর্থ যেমন ধরো শি স্টেপড অন টু দ্য মঞ্চ, অন টু দ্য স্টেজ, স্টেজের উপরে পদার্পণ করলো, সে উঠল। অবশেষে রাজনীতির কবি, নির্মলানন্দ গুণের একটা কবিতা আছে না শেখ মুজিবকে নিয়ে, অবশেষে রাজনীতির কবি মঞ্চে পদার্পণ করলো, সে স্টেপড অন টু দ্য স্টেজ, শি ওয়েন্ট থ্রু, এই গেটের মধ্যে দিয়ে যাচ্ছে, অন টু দ্য রোড, তারপর রাস্তাতে উঠে গেল। ছবিটা দেখেছো, একদম প্রেপোজিশন। রেমন মার্ফিতে একটা ছবি আছে, একটা রান্নাঘর, একটা টেবিল, এই ছবি দিয়ে যাবতীয় সকল প্রেপোজিশন বোঝাইছে। সেই জন্যই আমি ওই কনসেপ্টটাই ধার করেছি। রেমন মার্ফির মতো এত বিখ্যাত লোক তো আমি না, এত জানাশোনা তো আমার নাই বললেই চলে। তবে প্রেপোজিশন আর ভোকাবুলারির একটা ভিজিবল কনসেপ্ট যদি তোমার মধ্যে দিতে পারি, তাহলে তুমি কিন্তু উত্তর করতে পারবে অ্যাডমিশনের মতো এরকম পরীক্ষাতে। পরের প্রশ্নে চলে আসি, আমি যদি তোমার জায়গায় হতাম, এটা একটা ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, ইফ আই ওয়ার ইন ইউর শুজ। ধরো আমার যে জুতা পরা রয়েছে, তা আমার জুতা যেখানে আমি তো সেখানে, যদিও এটা কোনো বোঝানোর কোনো কনসেপ্ট না, ভাবানুবাদ এটা। আমি যদি তোমার জায়গায় হলে ঝুঁকিটি নিতাম, ইফ আই ওয়ার ইন ইউর শুজ আই উড নট হ্যাভ টেকেন, আমি ঝুঁকিটি নিতাম না। আচ্ছা, তাহলে ইফযুক্ত ক্লজটি দেখো পাস্ট টেন্সে আছে, উড কুড মাইট ভার্বের বেস ফর্ম, হ্যাঁ পাস্ট কনসেপ্ট যেটা রয়েছে। আমি যদি তোমার জায়গায় হতাম, ইফ আই ওয়ার ইন ইউর শুজ, মনে রাখবা কিন্তু। অ্যান অ্যাপেল অফ ডিসকোর্ড প্রবাদ বাক্য থেকে এসেছে, প্রভার্ব থেকে এসেছে, অর্থাৎ ইডিয়মস থেকে এসেছে, সরি ইডিয়মস। পিসি দাস পড়লেই সহজেই পেয়ে যাবে এটা ইডিয়ম। আমরা এটার জন্য প্রথমে পিসি দাস পড়বো, পিসি দাস, ঠিক আছে, ওইসব চটি বই মই পড়াবো না, পিসি দাস পড়াবো অ্যাডমিশনে, তারপরে এসপি বক্সি পড়াবো, এসপি বক্সি এবং পিকে ডি সরকার, এই তিনটা বইয়ের নির্যাস আমাদের এই ইডিয়মস প্রভার্ব এগুলো থাকবে। অ্যাপেল অফ ডিসকোর্ড মানে বিবাদের বিষয়, ঝগড়ার বিষয়, বুঝতে পারছো, বিবাদের বিষয় বা ঝগড়ার বিষয়। সো অ্যান অবজেক্ট অফ ডিসপুট, ডিসপুট মানে তো বুঝোই আপত্তি, বিবাদ। পরের প্রশ্ন দেখো, আয়রন বাক্যের সাবজেক্ট। এবার সবগুলো অপশনের মধ্যে আমরা একটা কমন শব্দ পাচ্ছি, ইউজড, ইউজ, তার মানে আয়রন ব্যবহার করা হয়। ওকে, এবার চিন্তা করো আয়রন সাবজেক্ট, সাবজেক্ট কি, সিঙ্গুলার, কনসেপ্ট বুঝো। আয়রন কি, ধরো এইচএসসিতে এভাবে পড়তা না, আয়রন ইউজ হচ্ছে ফর উইপন্স, এইচএসসিতে তো এইগুলো পড়ে এসেছো। এবার তুমি দেখবা কোন টেন্স, প্রথমে দেখতেছি আমরা ব্রোঞ্জ এজের কথা বলছে, তার মানে পাস্ট টেন্স, সেই ব্রোঞ্জের যুগ। এবার সাবজেক্ট কি, সিঙ্গুলার, অ্যাক্টিভ না প্যাসিভ। আয়রন কি নিজে নিজে ইউজ হইতে পারে না, পারে না, তার মানে প্যাসিভ। প্যাসিভ হলে টেন্স অনুযায়ী একটা অক্সিলিয়ারি ভার্ব আনবা আর মূল ভার্বের থার্ড ফর্ম আনবা।
তাহলে আয়রন সিঙ্গুলার, যেহেতু পাস্ট টেন্স ওয়াজ, আর মূল ভার্বের থার্ড হবে ইউজড। আয়রন ওয়াজ ইউজড, ঠিক আছে, কোথায় আছে? ডি অপশনে। আর ইউজড ভার্বকে মডিফাই করবে অ্যাডভার্ব, এটাই তো স্বাভাবিক, জেনারেলি বসেছে এই জন্য। আয়রন ওয়াজ জেনারেলি ইউজড ফর উইপন্স অ্যান্ড টুলস। এইখানে যদি বাক্য শেষ হয়ে যেত তাহলে কিন্তু এই অপশন কারেক্ট হয়ে যেত। এখন যেহেতু ব্রোঞ্জেস আছে, পাস্ট টেন্স আছে, এই জন্য ডি কারেক্ট ফর্ম, ঠিক আছে? বুঝতে পেরেছো? রাইট ফর্ম অফ ভার্বস থেকে আসলো, যেইটা তুমি এইচএসসিতে করো এইভাবে থাকে। এইচএসসিতে ব্র্যাকেটের মধ্যে ভার্ব দেওয়া থাকতো, তাই না? অ্যাজ পার সাবজেক্ট একদম উপরে লেখা থাকতো, যে এই 5 নম্বরে সেকেন্ড পেপারে আসতো, মনে নেই? কয়েকদিন আগে পরীক্ষা দিয়েছো, যে সেখানে এই ভার্বগুলো ব্যবহার করো অ্যাজ পার সাবজেক্ট অ্যান্ড কনটেক্সট অনুযায়ী। সাবজেক্ট অ্যান্ড কনটেক্সট কি? প্রথমে সাবজেক্ট কি বের করবা, সিঙ্গুলার না প্লুরাল। এরপর কনটেক্সট কি, সে অ্যাক্টিভ না প্যাসিভ, কোন টেন্স, এগুলো হচ্ছে কনটেক্সটের আলোচ্য বিষয়। এগুলো লেখা থাকতো, প্রশ্ন তো পড়ে দেখতে না। 5 নাম্বার রাইট ফর্ম অফ ভার্বস, গ্যাপ করো, উত্তর করো, না পারলে আশেপাশে দেখো। এই হচ্ছে তোমাদের পড়ার সিস্টেম। এবার বলতেছে সবগুলো অপশনের মধ্যে কি আছে, দেখো এরা কারা? প্রোনাউন, তাই না? সবগুলোই আছে, এখানে একটা ভার্ব দেওয়া ছিল, প্রোনাউন থেকে এসেছে। এই যে দেন, অ্যাজ, সো অ্যাজ, এবং দেনের পরে সাবজেক্টিভ প্রোনাউন বসে, আবার অবজেক্টিভ প্রোনাউন বসতে পারে, আবার রিফ্লেক্সিভও বসতে পারে, রিফ্লেক্সিভও বসতে পারে। এমন দেখো, হি ইজ টলার দ্যান আই অর মি। সে, আমার প্রোনাউনের লেকচার অনেক দারুণ করে পড়ানোর চেষ্টা করব। হি ইজ টলার দ্যান আই অর মি, কে হবে? আই সাবজেক্ট, আবার মি অবজেক্ট। আমরা বলেছি অ্যাজ আ, সো অ্যাজ এবং দ্যানের পরে সাবজেক্টিভ প্রোনাউন বসতে পারে, আবার অবজেক্টিভ প্রোনাউন বসতে পারে, আবার রিফ্লেক্সিভও বসতে পারে। কিন্তু কে বসবে? যার সাথে তুলনা হচ্ছে সে বসবে। বলছে সে, হি ইজ টলার দ্যান, সে লম্বা। কার থেকে? আমার থেকে। আমার থেকে লম্বা কে? সে। সে বাক্যের কে? সাবজেক্ট। তাহলে বসে যাবে সাবজেক্ট, হি ইজ টলার দ্যান আই। এবার এই স্নেক ক্যান ইট, একটা সাপ খেতে পারে, অ্যান্ড ডাইজেস্ট, হজমও করে ফেলতে পারে, অ্যানিমেলসকে, সেই প্রাণীদেরকে যে প্রাণীগুলো তার থেকে বড়। এবার সাবজেক্ট আমার সাথে তুলনা হচ্ছিল, কিন্তু এখানে সাবজেক্ট সাবজেক্টের সাথেই তুলনা করেছে, আর নিজের সাথে নিজের তুলনা হলে রিফ্লেক্সিভ হবে। স্নেকের প্রোনাউন কি ইট, আর তার রিফ্লেক্সিভ হচ্ছে ইটসেলফ। তার থেকে বড় যে, সেই প্রাণীকেও সে খেয়ে হজম করে ফেলতে পারে। প্রোনাউন থেকে এসেছে প্রোনাউন, সো বি অপশন কারেক্ট ফর্ম। বুঝতে পেরেছো? পরের প্রশ্নে চলে আসো। অফ দ্য টু বয়েজ, দুইজন ছেলের মধ্যে, লতিফ ইজ, বিভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, ইন্টেলিজেন্ট তো অ্যাডজেক্টিভই, এখানে একটা ইন্টেন্সিফায়ার বসবে আসলে। তো দুইজনের মধ্যে তুলনা হচ্ছে, তুলনা হলে কম্প্যারিটিভ ডিগ্রি হবে, সো মোর হচ্ছে কম্প্যারিটিভ। এমন প্রশ্ন আসলে তো তুমি মুহূর্তের মধ্যে করে ফেলবা, লতিফ ইজ মোর ইন্টেলিজেন্ট, তাই না? দুইজনের মধ্যে যেহেতু। পরের প্রশ্নে চলে আসো। দে হ্যাভ ট্রাইড বাট ফেইল, কমা, আচ্ছা, ট্যাগ কোয়েশ্চেন থেকে আসছে, ট্যাগ কোয়েশ্চেন থেকে আসছে, দেখেছো? তো ট্যাগ কোয়েশ্চেনের নিয়ম কি? চলে যাবে প্রোনাউনটি, অক্সিলিয়ারি ভার্ব থাকবে, এটি যেহেতু হাবোধক, অ্যাফার্মেটিভ, এটি হবে নাবোধক। সেই 9 10 তো ট্যাগ কোয়েশ্চেন করছে, অক্সিলিয়ারি ভার্ব আছে হ্যাভ, তাহলে অ্যান্সার হবে কি হ্যাভেন্ট দে। আছে এই ট্যাগ কোয়েশ্চেন তো সেই 9 এর সিলেবাস, এখানে টাইম কাটাইলাম না। এবার দেখো বলতেছে উই কুড নট রিচ আওয়ার, মানে রিচ এনি কনক্লুশন, আমরা কোনো সিদ্ধান্তে, উপসংহারে পৌঁছাতে পারিনি, মানে সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। কেন পারিনি? কারণ কি? যখনই কারণ এসেছে তখন আমার মস্তিষ্কে দুটো কনসেপ্ট চলে এসেছে। কারণ হচ্ছে বিকজ, বিকজ মানে কারণ, বিকজ, অ্যাজ, অর সিন্স। এদের পরে সবসময় ক্লজ বসবে। ক্লজ তো তুমি চিনোই, ক্লজ কেমন হবে? সাবজেক্ট, ভার্ব। এবার দেখো তো এর মধ্যে কোনো ভার্ব আছে কিনা, নাই, ঠিক আছে? অবস্টিনেসি শব্দের অর্থ একঘেয়েমি, একঘেয়েমি, ম্যানিক যেটা খ্যাপাটে, একঘেয়েমি, জেদি, কোনো ভার্ব নেই। তখন আমার মাথায় চলে আসলো কারণ যেহেতু হচ্ছে না, তাহলে কারণে, কারণে অর্থে বসে ডিউ টু, বিকজ অফ। এদের পরে বসবে নাউন ফ্রেজ, অর্থাৎ কোনো ভার্ব থাকবে না। যেহেতু এখানে অফ আছে, তাহলে আমি সহজেই বসাই দিতে পারি বিকজ অফ। অর্থাৎ তার জেদের কারণে উই কুড নট রিচ এনি কনক্লুশন, আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাইতে পারলাম না। সে যদি জিদ না করতো তাহলে হয়তো আমরা একটা রেজাল্ট বের করতে পারতাম। বিকজ, বুঝতে পেরেছো? এগুলো কিন্তু সবই তোমরা কানেক্টরসে পড়ে এসেছো, এমন কোনো প্রশ্ন না, রকেট সায়েন্স না যে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না। পরের প্রশ্নে চলে আসো। মাই ব্রোকেন অ্যাঙ্কেল ইজ ড্যাশ মি,
ব্রোকেন অ্যাঙ্কেল, ভাঙা ভাঙা অ্যাঙ্কেল কি হচ্ছে? পেইনিং, অ্যাসিং, হার্টিং, ওন্ডিং। তাহলে আমার ইজ অ্যামিজারের পরে ভার্বের আইএনজি যেহেতু, সো ব্যথাচ্ছে, সো ব্যথানোর সবচেয়ে ভালো, চিনচিন করে যে ব্যথানো, সেটাকে আমরা অ্যাসিং বললে সবচেয়ে ভালো অর্থে আমরা পাই, ঠিক আছে? ব্রকেন ইয়েটা অ্যাসিং, ব্যথাচ্ছে, সবচেয়ে ভালো কনসেপ্ট। অথবা হার্টিং ব্যবহার করা যায় কিনা, পেইনিং, অ্যাসিং এবং হার্টিং। ওন্ডিং মানে তো বেসিক, সেটা আহত হয়ে গেছে। সাধারণত ব্যথা বোঝাচ্ছে, বোঝালে পেইন হয়। পেইন হচ্ছে সাধারণত, বুঝো, সাধারণত ব্যথা বোঝাচ্ছে। এদেরকে আমরা সেন্টেন্স কমপ্লিশন বলি, বুঝছো? সবার অর্থই যখন কাছাকাছি, সেন্টেন্স কমপ্লিশন। অ্যামিজারের পরে ভার্বের আইএনজি, সবাই ভার্বের আইএনজি, তখন আমাদের ভোকাবুলারি লাগতেছে। এবার দেখো, হার্ট বলতে আহত হয়ে ব্যথা বোঝাতে, হার্টিং শব্দের অর্থ হচ্ছে আহত হয়ে, আহত হয়ে ব্যথা। আমার এমনি দেখা যাচ্ছে যে এখানে প্রায় মানে আঙুলের মধ্যে মানে একটু ফুট করে ব্যথা আছে, ওটা পেইনিং, আঘাত পাইনি, বাট আহত হয়ে ব্যথা। তার মানে যেহেতু তোমার ব্রোকেন অ্যাঙ্কেল, তুমি আহত হয়েছো, তাহলে সি অপশনটা সবচেয়ে বেস্ট উত্তর হবে, হার্টিং। পরের প্রশ্ন দেখো, ইউ মে, সো মের পরে ভার্বের বেস ফর্ম হবে, যেহেতু এটা একটা মডেল, ভার্বের বেস। তো ভার্বের বেস কে আছে? সবাই আছে ভার্বের বেস। ওহো। আর গেট ভার্বের পরে ক্লিপস্টোফেলে আছে 124 নাম্বার পেজে, গেট ভার্বের পরে ভার্বের থার্ড। তো থার্ড কে কে আছে? কাস্টম আর ইউজড, তার মানে সি আর ডি বাদ। ওকে, এখন তুমি চিন্তা করো, তুমি ইউমে কালচারাল শক, তুমি শক, তুমি মর্মাহত হয়েছে, তুমি অ্যাস্টোনিস্ট হয়েছো। অ্যাস্টোনিশ শক সিনোনিমাস ব্যবহার করা যায়, তবে মানে শক মানে তুমি বুঝছো, আহত, ব্রাজিলের সাপোর্টাররা যেমন এবার শক। এখন ওই শক থেকে তারা আহত অবস্থায় আছে, মানে একটা মানবিক সংঘাতের মধ্যে আছে, ওইখান থেকে তো তার একটা ওভারকাম করতে হবে, নাকি ওটা ফিল করে ওই কষ্ট বয়ে গান গাবে, আমি কষ্ট পেতে ভালোবাসি, ব্রাজিলের সাপোর্টাররা যেটা বলছে এখন তাদের জাতীয় সঙ্গীত, অথবা আমাকে কি যেন বলে, আমাকে হারাবার ভয় দেখিয়ে কোনো লাভ নেই, কারণ তারা হেরেই যাচ্ছে আসলে। কিন্তু সেখান থেকে তো ওভারকাম করতে হবে, নাকি হারাবার ভয় দেখিয়ে কোনো লাভ নেই এই অনুভূতি নিয়ে সবসময় চলবে না, ওই যন্ত্রণা থেকে ওভারকাম করতে হবে। আচ্ছা, ওভারকাম করবে। এবার গেট ইউজ টু হয়, গেট একাস্টম টু হয়, মানে দুটোই অভ্যস্ত। ইউজ টু আর একাস্টম টু মানে অভ্যস্ত। সেইটার জন্য দুটোই কারেক্ট হচ্ছিল, বাট প্রথম দুটো ভার্বের জন্য আসলে হয় নাই। এখন তাহলে এ নাম্বার কারেক্ট ফর্ম, একাস্টম টু। বলতেছে ইউ মে ওভারকাম কালচারাল শক বাই গেটিং অ্যাকাস্টম টু দ্য নিউ ওয়েজ অফ লাইফ। নতুন জীবনধারার সাথে অভ্যস্ত হয়ে যেতে হবে, তাহলে তুমি এই শক থেকে বের হবে। আর যদি পড়ে থাকো এখনও 2026 এসে, যদি ধর মুরব্বীরা বলে না, আমাদের সময় আমরা এটা ছিলাম সেটা ছিলাম, আমরা ইয়ে করতাম, ল্যাম্পের হারিকেনের আলো দিয়ে 10 ভাই বোন একসাথে পড়তাম, কেউ কেউ বলতো যে সে বিড়ির আগুনে পড়ে প্লাস পেয়েছে, এরকম গাঁজাখুরি গল্প টল্প শোনাতো। আমার বাপ আমাকে বলতো, হ্যাঁ আমরা তো নদী সাঁতরায় স্কুলে যেতাম, অবশেষে আমি আবিষ্কার করলাম আমাদের বাপ যে স্কুলে পড়তো সেখানে যাওয়ার কোনো নদীই নেই, মানে চাপা দিতে দিতে আমাকে এভাবে বলে ফেলতো। সো এইসব বললে হবে না, এখন নতুন যুগ এসেছে, তার সাথে কাস্টম টু নিউ ওয়েজ অফ লাইফ, নতুন জীবনধারার সাথে অভ্যস্ত হইতে হবে, তাহলেই কালচারাল শক থেকে বের হয়ে আসতে পারবে। না হলে সে যদি আগের জেনারেশনের মানুষ যদি এই জেনারেশনের সাথে তুলনা করে, তাহলে সে সবসময় শকডের মধ্যেই থাকবে, হ্যাঁ, যে রসাতলে গেল, সব শেষ সব শেষ, এইসব বলতে থাকবে। তাহলে এটা কি? এ অপশন কারেক্ট ফর্ম। পরের প্রশ্ন দেখো, চুজ দ্য কারেক্ট স্পেলিং। এটা আমি তোমাদের ভাওয়েলের কনসেপ্ট ধীরে শেখাইছিলাম, দেখি আমরা একটু, দেখছো? এই দেখো, এই ভাওয়েল কিন্তু এর মাঝে ডাবল ইয়ে হয়, সি সি এমন হবে। এই দেখেছো, দুটো ভাওয়েলের মধ্যে কনসোনেন্ট ডাবল হয়ে যায়। ইনঅ্যাক্সেসিবিলিটি, দেখছো, ই ভাওয়েল আই ভাওয়েল দুটো এস হয়ে গেছে, দেখছো? এমন সাধারণত হয় দুবার। ইনঅ্যাক্সেসিবিলিটি, তার মানে আমরা, এটা হচ্ছে কারেক্ট ফর্ম। পরের প্রশ্ন, ইনজেনিয়াস। ইনজেনিয়াস শব্দ অর্থ স্কিলফুল, খুবই দক্ষ, দক্ষ। দ্য সিনোনিম অফ দ্য কমেমোরেট। কমেমোরেট মানে স্মরণ করে, যেমন 21শে ফেব্রুয়ারি স্মরণ করে তুমি উদযাপন করতেছো, যেটা অবজার্ভ, কমেমোরেট করা। অ্যান্টোনিম অফ অ্যাজাইল। অ্যাজাইল শব্দের অর্থ অ্যাটাক করা, টু অ্যাটাক সামওয়ান ভায়োলেন্টলি অর টু ক্রিটিসাইজ সামওয়ান ভেরি স্ট্রংলি, কাউকে সমালোচনা করা, কাউকে আঘাত করা, এটা একটি ভার্ব। সো আমার কাছে এই প্রশ্নটা নিয়ে যদি সিনোনিম চাইতো, অ্যাটাক হইতো, অ্যাটাক হচ্ছে সিনোনিম হইতো, বুঝতে পারছো? বাট আক্রমণ না করে বন্ধু হয়ে যাও। ফ্রেন্ডের ভার ফর্ম কিন্তু বি ফ্রেন্ড, এটা মেডিকেল অ্যাডমিশনে একবার আসছিল, ফ্রেন্ডের ভার ফর্ম কি বি ফ্রেন্ড, হ্যাঁ। বাট এইটার সাথে আসলে একদমই, বাট ওনারা সেন্স নিয়ে উত্তর করা যায়, বাট বি ফ্রেন্ড যে একদমই সরাসরি উত্তর বলে গণ্য করা যায় এমন তুমি আসলে পাবা না।
বাট অ্যাজাইল শব্দ অর্থ যেহেতু আক্রমণ করা, সো আক্রমণ না করে বন্ধু হয়ে যাও, বি ফ্রেন্ড, ভার্ব। আই ওয়েন্ট আর লোনলি অ্যাজ এ ক্লাউড, এই কবিতা থেকে প্রচুর প্রশ্ন আসছে। উই ক্যান ইনফার দ্যাট পয়েন্ট স, এই কবিতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কবি আসলে কি দেখেছে। কবি হাজার হাজার ড্যাফোডিলকে দেখেছে, লার্জ নাম্বার অফ ড্যাফোডিলস, এ লার্জ নাম্বার অফ ড্যাফোডিলস দেখেছে, অসংখ্য ড্যাফোডিল পুষ্পরাজি দেখেছিল। কবিতাটা ভালো করে পড়ালে এসব উত্তর কোনো ব্যাপারই না। জেরি গল্পের মধ্যে দ্য রাইটার সেজ দ্যাট বলেছে হোয়েন শি গেভ, টেক্সট বই থেকে আসছে, জেরি সাম ক্যান্ডি অ্যান্ড অ্যাপল, পড়েছো কিন্তু। লেখিকা বলতো যখন আমি তার কাজের প্রতি মুগ্ধ হয়ে তাকে কৃতজ্ঞতা স্বরূপ যখন অ্যাপেল এবং ক্যান্ডির মতো গিফট দিতাম, জেরি একবার ওই অ্যাপেল আর ক্যান্ডির দিকে তাকাতো, আর একবার আমার দিকে তাকাতো, আর মাঝখান থেকে এক পর্দা সরে যেত। তার মানে এমন না যে লেখিকা আর জেরির মাঝখানে পর্দা দেয়া থাকতো, চোখের পর্দা, আর আমি তার চোখের গভীরতা দেখতে পেতাম, ঠিক সেই একই রকমের ধূসর গাঢ় গভীরতা। তাহলে জাস্ট লুক অ্যাট হার, জেরি তার দিকে, কিন্তু কোনো কথা বলতো না জেরি। এবং লেখিকা বলেছে তার আমি যে অ্যাপেল বা ক্যান্ডির মতো গিফট দিলাম, তাকে ধন্যবাদ জানানোর দরকার নেই। হয়তো উনি এমনভাবে হাতটা পেতে নিত, তার মধ্যেই বিনয়টা ঠিকরে ঠিকরে পড়ত, তার জন্য আর ওয়েলকাম বলার দরকার নেই। জেরির গেস্টারি এমন ছিল, ওটার মধ্যেই বিনয়টা প্রকাশ পেয়েছে, আর মুখ দিয়ে বলার কিছু নেই। লেখিকা বলল এক পর্দা সরে যেত আমাদের মাঝে, আর আমরা দেখতে পেতাম চোখের সেই গভীরতা। চোখের যে একটা ভাষা আছে, এ তো বুঝবে না তোমরা, বুঝছো? তোমাদের খালি কাহিনী এদিক সেদিক করে বেড়ানো। যাই হোক, প্রশ্ন কিভাবে আসছে, কোথা থেকে আসছে, এই অরিজিন বুঝতে হবে, বুঝতে পারছো? আর এইভাবেই প্রস্তুতি নিতে হবে। এর বাইরে এদিক সেদিক করে বেড়ালে বিশ্ববিদ্যালয়ে চান্স হবে না। কুল থাকতে হবে, একদম কুল, কাম অ্যান্ড কুল, কুল কাম ট্রাঙ্কুইল প্লাসিড, শান্ত হতে হবে। যদি এরকম শান্ত মানে উদ্বিগ্নতা এদিক সেদিক বিভিন্ন কিছু দেখে, ঠিক আছে, চলে বেড়াও, তাহলে চান্স আকাশে বাতাসে উঠবে। সো এটা হচ্ছে ব্যাপার। আর তোমাদের দায়িত্ব কি, বুঝছো না? আমি যে এতগুলো মানে 15 বছরের সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দিচ্ছি, অনেক সময় লাগতেছে, তাই না? মানে প্রতিদিন তাও নিয়ম করে একদম সন্ধ্যা 7টায় ইউটিউবে দেয়া হচ্ছে, তার মানে কিন্তু এটা একটা ডেডিকেশনের ব্যাপার। সো এটা তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে জানাবে, এটা যে মানে আমার হচ্ছে রিকোয়েস্ট। আমি কোনো বুস্টিং ফুস্টিং, তারপরে এটা সেটা আগডুম বাগডুম, এগুলো বিজ্ঞাপন, ক্লাসের মধ্যে গান গাওয়া, হ্যান ত্যান, ওগুলো কারা গায়? বুঝতে পারছো? ক্লাসের টাইম নষ্ট করে কারা? ভেবে দেখবা কেন এই ক্লাসের টাইম নষ্ট হয়। আমাদের একটা টিচার ছিল একবার, আমার শিক্ষক স্বপন বাগচি স্যার। তো একদিন কেমিস্ট্রি পরীক্ষা, তো এই কেমিস্ট্রি পরীক্ষার সময় স্যার পরীক্ষা নিবে বলে দিছে, প্রস্তুতি তো নেই নাই। এখন আমার উপরে দায়িত্ব আসলো ব্যাচের সব, যে আজকের পরীক্ষা যেভাবে হোক ক্যান্সেল করতে হবে, খুব বুদ্ধিদীপ্ত উপায়। তো স্যার একদম রুমে ঢুকলো, প্রশ্ন টশ্ন বের করে নিয়ে বসলো। আমরাও খুব পড়ার ভান করতেছি যে স্যার আর 10 মিনিট পরে পরীক্ষা শুরু করেন। বললো ঠিক আছে। তো স্যার তো এরপরে আমাদের 10 মিনিট পরের জন্য সে বাইরে গেল, চা খেয়ে আসতে গেল। ছেলেপেলে তো বললো কি কোনো পদক্ষেপ নেই, এটা কেমন পদক্ষেপ? তো স্যার আসার পরে আমি প্রশ্ন করলাম যে স্যার আপনি বিয়ে করলেন না কেন, এটা আমার খুব জানতে ইচ্ছা করে। এক প্রশ্নে 2 ঘন্টা গল্পে কেটে গেল এবং আমাদের পরীক্ষা নেওয়া হলো না। গল্পের সূত্রপাত ক্লাসে কখন হয়? আমরা ওই দিন কেন স্বপন বাগচি স্যারকে বললাম যে আপনি কেন বিয়ে করলেন না, এবং পুরো সেইটা সে ব্যাখ্যা দিতে যায়। আর আমরা তো পড়তামও একটু মানে দার্শনিক টাইপসের পোলাপান ছিল। আমি ওই ব্যাচের মধ্যে সবচেয়ে গদ্ধব ছিলাম। বিভিন্ন একের পর এক প্রশ্ন ছড়ে যেতে লাগলো, এবং স্যারও তো ফিলোসফিক্যাল লোক, কমিউনিস্ট করতো, মার্কসিজম করতো, প্রচুর পড়ালেখা, তার প্রচুর পড়ালেখা। এবং যুক্তি দিতে দিতে 2 ঘন্টা, সেই দুপুর 1টা বেজে গেল, তাও ছাড়ে না। আমরা মন্ত্রমুগ্ধের মতো অবশেষে আমরা কনভিন্সড হয়ে বের হয়ে আসলাম, এবং ছেলেপেলে আমাকে খাওয়ালো আজকে পরীক্ষা ক্যান্সেল করার জন্য। এবং তাহলে আজকে কেন আমি পরীক্ষা ক্যান্সেল করলাম? আমার অপারগতাকে ঢাকার জন্য আমি দারুণ এক গল্প সাজাইলাম এবং সেই গল্প দিয়ে আটকে দিলাম। সো ক্লাসের মধ্যে গান বাজনা, গল্প, হ্যাঁ, বিভিন্ন মোটিভেশনাল কথাবার্তা, এগুলো হচ্ছে দুর্বলতাকে দারুণভাবে ঢেকে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবা। প্রশ্ন ব্যাংক ক্লাসের সাথেই থেকো, নানাভাবে, নানা রঙে, নানা ঢঙে, যেভাবে ইচ্ছা থাকো, কিন্তু প্রশ্নগুলো বুঝো এবং সোর্সগুলো জানো। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।